বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশজুড়ে ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণ। কক্সবাজার ও পতেঙ্গার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ৩ নম্বর সতর্ক সংকেত। এখন বাসা থাকতে পারতেছে না, রোডে আসে দাঁড়া রয়েছে, কি করবো? বাসা পানি, খালগুলো পুরো জাম, রোডে সমান সমান। সিটি কর্পোরেশনের লোকজন কি কাজ করে না করে পানি যাইতে পারে না। খুব কষ্টের ভিতরে আসছি। পানির ঢেউর মধ্যে অনেক মালামাল চলে গেছে অনেক জনের। বাঁধটা ভেঙে দিয়ে ওখানে যদি সুইচ গেট করে দেওয়া হয়, দিলে আমরা পানি নিষ্কাশনটা তাতে দ্রুত চলে যায়। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। বর্ষা আসলে যতদিন বৃষ্টি হয় ততদিন এই জায়গাটা পানি জমে যায়। পানি কাদা গর্ত তো আর দেখা যাচ্ছে না, তো পড়ে গেলে তো অনেক সমস্যা হবে অবশ্যই। দেখা যায় কি ম্যান হলেই পড়ে যাচ্ছি না ডাস্টবিনেই পড়ে যাচ্ছি, ভয়েই তো কোনো দিকে পাড়া দিতে পারতেছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। স্টেশনে রাতভর অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। বৃষ্টি উপেক্ষা করে বাসের টিকিট পেতে কাউন্টারে ভিড়। দিনভর বৃষ্টিতে রাজধানীতে ঈদের কেনাকাটায় ভাটা। মার্কেটগুলোতে ক্রেতা সমাগম কম, হতাশ বিক্রেতারা। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা থেকে 3 জঙ্গি আটক। নারী ও শিশু সহ 9 জনের আত্মসমর্পণ। সুইসাইড ভেস্ট, পিস্তল ও গুলি উদ্ধার। ঢাকায় 690 জেএমবি সদস্য গ্রেফতার। বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। 4 লাখ টন আছে পাইপলাইনে, প্রয়োজনে আরও আমদানি, জানালেন খাদ্যমন্ত্রী। এবং নামমাত্র মজুরিতে দিনরাত পরিশ্রমে বিবর্ণ হচ্ছে অনেক শিশুর ভবিষ্যৎ। পাচ্ছে না বিদ্যমান আইনের সুবিধা। নিরাপদ আগামী গড়তে না পারলে ভয়াবহ পরিণতির আশঙ্কা। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবির খবর পাওয়া গেছে। এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী। তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের অধিকাংশ নালা পরিষ্কার না করা এবং মহেশখালে অস্থায়ী বাঁধ অপসারণ না হওয়ায় সামান্য বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রিপোর্টার কমল দে ও পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় মোরার রেশ কাটতে না কাটতেই মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সোমবার দুপুরে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই সাথে ছিল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি। জলোচ্ছ্বাসের পর জোয়ারের পানিতে তলিয়ে গেছে সৈকত এলাকার 4 শতাধিক দোকানপাট ও রাস্তাঘাট। এই অবস্থায় বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খুব কষ্টের ভিতরে আসছি। পানির ঢেউর মধ্যে অনেক মালামাল চলে গেছে অনেক জনের। বাকি দোকানগুলো অনেক চলে গেছে আর বাকিগুলো খুলে ফেলছে আর কি। এর আগেও ক্ষতি হয়েছে, এবার অনেক ধরনের ক্ষতি হয়েছে, অনেক তুফান দেখা যাচ্ছে সকাল থেকেই, এখন আরো বেশি। নিম্নচাপের প্রভাবে রোববার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট। পানি না নামায় 2 নম্বর গেট ও চকবাজার সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি জন্য ব্যবসা করা যায় না, পানি বেশি উঠতে হবে। বাসা থাকতে পারতেছে না, রোডে আসে দাঁড়া রয়েছে, কি করবো? বাসা পানি, খালগুলো পুরো জাম, রোডে সমান সমান। সিটি কর্পোরেশনের লোকজন কি কাজ করে না করে পানি যাইতে পারে না। বাঁধটা ভেঙে দিয়ে ওখানে যদি সুইচ গেট করে দেওয়া হয়, দিলে আমরা পানি নিষ্কাশনটা তাতে দ্রুত চলে যায়। এদিকে দুপুরে আগ্রাবাদ এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র। এ সময় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে এটা উদ্যোগ গ্রহণ করেছে এবং আশা করি যে কাজটা আমরা যেভাবে শুরু করেছি এবং পর্যায়ক্রমে এটা আরো বৃদ্ধি করব এবং আগামী বছর এটার একটা ভালো সুফল পাওয়া যাবে। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবির খবর পাওয়া গেছে। এছাড়া আরো 2টি জাহাজ ডুবোচরে আটকা পড়েছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার মধ্যরাতে নিম্নচাপের রূপ নেয়। এতে সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল। প্লাবিত এলাকার অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের কারণে কক্সবাজারে রোববার রাত থেকে শুরু হওয়া ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। পানি উঠতে গড় তো নিয়ে এলে গেলে তো না পারে, উড়ানো তো বাইরে না পারে, দোয়ানা ফেলা যায় না পারে। আগে ধরেন এখানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারতাম, এখন জোয়ার ওঠার কারণে এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে, নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরও সমস্যা প্রচুর হয়, একজন মানুষ অসুস্থ হয়ে গেলে দ্রুত ডাক্তারখানায় নিয়ে যেতে পারি না। জোয়ারের পানিতে কক্সবাজার শহরের 5টি গ্রামের প্রায় 10,000 মানুষ দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রবল জোয়ারের পানিতে এই এলাকার 5 গ্রামের মানুষ 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। এখন মানুষ খুব দুর্যোগ অবস্থা মোকাবেলা করছে। এদিকে 3 নম্বর সতর্কতা সংকেতের পর সাগর থেকে মাছ ধরার ট্রলার ফেরার পথে ডুবে যায় একটি ট্রলার। স্থানীয়রা 12 জন জেলেকে উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন 2 জন। 13 জন আসছিলাম, 13 জন থেকে একজন সরে গেছে আর 12 জন ওই কেবিল করে সালে ছিলাম। পা ভাঙছে, কেউ পানি খাইছে, জল খাইছে, কেউ কষ্ট পাইছে। কক্সবাজারের বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে টেকনাফ, কুতুবদিয়া, পেকুয়ার অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি প্লাবিত হয়েছে দ্বীপ মহেশখালীর 15টি গ্রাম। সময় সংবাদ, কক্সবাজার। টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর যানজট, এই ত্রিমুখী সংকটে দিনভর দুর্ভোগে পার করেছেন রাজধানীবাসী। সকালে কাজের প্রয়োজনে বাইরে বের হয়ে নগরবাসীকে পড়তে হয়েছে ভোগান্তিতে। বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় এই দুর্ভোগ বেড়ে যায়। অফিস থেকে বাসায় ফিরতে গিয়েও চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে নিম্নচাপের প্রভাবে আগামীকাল বিকেল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দমকা বাতাস, সেই সঙ্গে টানা বৃষ্টি, তীব্র গরমে স্বস্তির পরশ বুলানোর কথা ছিল যে বৃষ্টির, সেটি যেন রাজধানীবাসীর দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। সোমবার সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। একে তো বিভিন্ন সড়কে পানি, তার উপর তীব্র যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। বৃষ্টিতে ওভারঅল সারা শরীরে ভিজছে, তারপর আসতে হয়েছে আমাকে, যে এক্সাম দিতে হবে, যার কারণে কোনো উপায় নেই। আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, বাসও পাচ্ছি না, এবং বাস পেলে সেখানে সিটও পাওয়া যাচ্ছে না। রাস্তা উন্নয়নের জন্য কাজ চলছে, কিন্তু এখন তো বৃষ্টি, এখন তো রোদার এমনিতেই সমস্যা, আমাদের খুবই সমস্যা হচ্ছে। 10 মিনিটের রাস্তায় 1-1.5 ঘন্টার উপরে লাগছে। রোববার রাত থেকে অব্যাহত বৃষ্টিতে নগরীর কারওয়ান বাজার, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, বাড্ডা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, মৌচাক, শান্তিনগর, যাত্রাবাড়ি, মগবাজার, মতিঝিল এবং পল্টন সহ পুরান ঢাকার বেশ কিছু সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার। প্রধান সড়ক ছাড়াও জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন গলিপথ। জলাবদ্ধ এসব সড়ক ব্যবহারে হিমশিম খেতে হয় নগরবাসীকে। এছাড়া খানাখন্দে ভরা রাস্তা পানিতে ডুবে থাকায় এই দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। মেয়রদের যেরকম প্রতিশ্রুতি দিছিল সে অনুযায়ী তো কাজ মনে হয় হয়েছে বলে মনে হচ্ছে না। যেভাবে আমরা জনগণরা সাফার করতেছি, ঢাকা সিটির যে একটা রাস্তা, এখানে কিন্তু রাস্তার এখন পরিবেশ নাই। এখন মনে হয় যে পদ্মা নদী যেরকম ঢেউ হচ্ছে, দেখেন আপনার ফলগুলিতে দেখতে পারতেছেন তো পানি, কাদা, গর্ত তো আর দেখা যাচ্ছে না, তো পড়ে গেলে তো অনেক সমস্যা হবে অবশ্যই। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চলমান এই বৃষ্টিপাত মঙ্গলবার বিকেল পর্যন্ত থাকতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে সকাল 6টায় ভোলা এবং তৎসংলগ্ন এলাকায় স্থির নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে আপনার দক্ষিণাঞ্চল সহ উপরের দিকে বৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি দুর্বল হয়ে আসলেও সমুদ্র বন্দর সহ উপকূলীয় এলাকায় নৌযান চলাচলের সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বরগুনার পাথরঘাটার কথিত এক মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। পূর্ব শত্রুতার জের দাবি অভিযুক্তের। তদন্ত করছে প্রশাসন। এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আফটার দ্বিতীয় সংশোধনী অনুসমর্থনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে এতে অনুমোদন দেওয়া হয়। সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আফটার এই সংশোধনীর প্রস্তাবে অনুমোদন দেয় সরকার।
এ সময় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন 2017 এর খসড়াতেও নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করে মন্ত্রিপরিষভার সিদ্ধান্ত জানানো হয়। আপটার এই দ্বিতীয় সংশোধনীর ফলে সদস্য আপটাভুক্ত দেশগুলোর পক্ষ থেকে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। আগে আপটার পক্ষ থেকে 4,648টি পণ্যের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া গেলেও নতুন সংশোধনীর ফলে 10,677টি পণ্যে ছাড় পাবে বাংলাদেশ। এছাড়া ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী, রুশনারা আলী এবং রূপা হককে অভিনন্দন জানানো হয়। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট টু দি এজিয়া স্পেসিফিক ট্রেড এগ্রিমেন্ট, যেটি আপটার দ্বিতীয় সংশোধনী প্রস্তাব, এটি অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত হয়েছে। সেকেন্ড অ্যামেন্ডমেন্টে একটু সুবিধা আমাদের আছে, যেমন ফার্স্ট ইয়াতে ছিল আমাদের যে আমরা 4,648টি পণ্যের শুল্ক সুবিধা পেতাম, আর সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এটি বেড়ে দাঁড়িয়েছে 10,677টি পণ্য। সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার আয়োজনে পৌঁছালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইফতারে অংশ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকেই। ইফতারের আগে ঘুরে ঘুরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 4 লাখ টন পাইপলাইনে রয়েছে। প্রয়োজনে আরও আমদানি করা হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সচিবালয়ে আজ সাংবাদিকদের একথা জানান। খাদ্যমন্ত্রী আরও বলেন, বাজারে চালের কোনো সংকট নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা কারসাজি করে চালের দাম বাড়িয়েছে। চলতি বড় মৌসুমে 1,91,00,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও অতিবৃষ্টি ও বন্যায় হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে উৎপাদনের সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। উৎপাদন ঘাটতি মেটাতে আপাতত 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 4 লাখ টনই পাইপলাইনে রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। এইবার যে আমাদের ফসল নষ্ট হয়েছে, সংকট না, ঘাটতিটা পূরণ করার জন্য যত প্রয়োজন পড়বে ততই আমরা চাল আমদানি করব। আমরা অলরেডি ভিয়েতনাম থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চালের আনার চুক্তি অলরেডি দস্তখত ফাইনাল হয়ে গেছে। থাইল্যান্ডের থেকে, ভারতের থেকে আমরা চাল আমদানি করছি। 4 লক্ষ টন তো অলরেডি আমরা বলতে পারি পাইপলাইনে আছে। এখনই আমাদের টার্গেট 10 লক্ষ টন চাল আমদানি আমরা করব পর্যায়ক্রমে। উৎপাদন ঘাটতির সুযোগ নিয়ে এক শ্রেণীর মিল মালিকের কারসাজিতে চালের দাম বেড়েছে এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, এবছর চাল সংগ্রহ অভিযানে যেসব মিলার চাল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইবার হাওর অঞ্চলের ফসলটা নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ব্লাস্ট এবং অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ফসল নষ্ট হয়েছে। এই প্রেক্ষিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, এক শ্রেণীর মিলার আর কিছু মিডিয়া বা পত্রিকা, দেশের প্রতি যাদের ভালোবাসা নাই আমি মনে করব, তারা একটু অতিরঞ্জিত তিলকে তাল করে প্রচার করে বা একটা অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা করছে। সংগ্রহ অভিযানে যারা আমাদেরকে চাল দেয় নাই সেই সমস্ত মিল মালিকদের আমরা 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করছি। এদিকে খাদ্যশস্য মজুদের কারণে সুনির্দিষ্ট খাতগুলোতেই খাদ্য বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান মন্ত্রী। আমাদের নির্দিষ্ট কিছু খাত আছে, সেই খাতে আমার বছরে 14-15 লক্ষ টন মেট্রিক টন আমার চাল লাগে। আমি কি পুলিশকে খাদ্য দিতে সরবরাহ করতে পারছি না? আমি কি বিডিআরকে খাদ্য সরবরাহ করতে পারছি না? হাওর অঞ্চলে বিজেপ, ওএমএস সেই সমস্ত আমরা বিলি করছি না? জেনারেল মার্কেটের সাথে কোনো সম্পর্ক নেই। জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ এটার সাথে না, তো জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ তো আমার করার কিছু নাই। বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 5 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রতি 15 দিনের যে রিপোর্ট, সেই রিপোর্ট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য রেল আর বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল 8টায় শুরু হয় ট্রেনের টিকিট বিক্রি। নির্ঘুম রাত কাটিয়ে প্রত্যাশিত টিকিট হাতে পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা। অন্যদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারেও টিকিট প্রত্যাশীরা ভিড় করেন। কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল 8টা বাজতে না বাজতেই দীর্ঘ লাইনে সারিবদ্ধ সবাই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে শুরু হলো এবারে ঈদ উল ফিতরের টিকিট বিক্রি। আর
তাই তো টিকিট নামের সোনার হরিণ হাতে পেয়ে উচ্ছ্বাস যেন বাঁধ ভাঙা। 21 জুন বুধবারের টিকিট বিক্রির কারণে ছিল না তেমন ভিড়, তাই ছিল না খুব বেশি অভিযোগও। তবে শীততাপ নিয়ন্ত্রিত টিকিট না পেয়ে ক্ষোভ ছিল কারো কারো। এখন অনেক আনন্দিত যে বলার শেষ নাই। সবার সঙ্গে বাড়িতে যে ঈদ করবো, ভাবতেই পারিনি যে আজকে একটু লেট করে আসছিলাম, যে এত তাড়াতাড়ি টিকিট পেয়ে যাব, কিন্তু পেয়ে গেছি। অনেক পরিশ্রমের পরে টিকিট পেলাম, অনেক আনন্দ লাগতেছে। সারা রাত দাঁড় করার পরে টিকিট পাইছে, এই জন্য অনেক আনন্দ লাগতেছে নিজেকে। এসি টিকিট নাই, 21 তারিখের টিকিট চেয়েছিলাম সুন্দরবন আছে দিনে, সেটা রাতেও নাই দিনেও নাই। রেলের মহাপরিচালক জানালেন, কোটার ফাঁদেই শেষ হয়ে যায় এসি টিকিট। তাছাড়া বাড়তি চাপ সামলাতে দুটি বিশেষ ট্রেনের শিডিউল পরিবর্তনের কথাও জানান তিনি। আমাদের মাঠ পর্যায়ে থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 22 তারিখে ছুটি থাকবে। 22 তারিখে ছুটি থাকার কারণে এই যাত্রী চাপ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলগামী দুইটা স্পেশাল ট্রেন, এটা আমরা 23 তারিখের পরিবর্তে 22 তারিখেও শিফট করে নিয়ে আসবো। আমরা সকল ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়বো এবং গন্তব্য যাওয়ার চেষ্টা করব, যাতে যাত্রী সাধারণদের রাস্তায় কোনো কষ্ট না হয়। এদিকে বাসের আগাম টিকিটে রয়েছে বাড়তি চাপ। যে কোনো দিনের টিকিট পাওয়ায় প্রথম দিনেই কাঙ্ক্ষিত টিকিট নিতে হাজির যাত্রীরা, আর টিকিট হাতে পেয়ে যেন আনন্দ বাঁধ ভাঙা। তবে লাইনের সামনে থেকেও বাসের পেছনের সারির টিকিট পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এদিকে মহাসড়কের অবস্থা নিয়ে কিছুটা শঙ্কিত বাস কর্তৃপক্ষ। অনলাইনের মাধ্যমে যদি করা হইতো তাহলে অনেকে বাসা থেকে টিকিটটা কাটতে পারতো, কষ্ট করে এত দূরে আসার লাগতো না। টিকিট খুব স্লোলি ওনারা দিচ্ছে, অনেকক্ষণ যাবত এখানে লাইনে দাঁড়ায় আছি। আমি টিকিট নিতে এসেছি, কিন্তু এখানে মেয়েদের লাইন কোনো কিছু দেখছি না। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। যদি রাস্তাঘাটের কাজ বন্ধ করে তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। এবং 21 তারিখে আপনাদের মাধ্যমে দাবি 21 তারিখ হইতে ট্রাকগুলো বন্ধ করতে হবে। 25 জুন পর্যন্ত আগাম টিকিট দেয়া হলেও সোমবারই বাসের উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 23 জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে 27 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের দায়িত্বে থাকা সলিসিটর রঞ্জন কুমার স্বাক্ষরিত আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও অব্যাহতি দেওয়া হয়। এতদিন সরকারি অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন 94 জন। অব্যাহতি ও নিয়োগের ফলে এ সংখ্যা দাঁড়ালো 98 জনে। এছাড়া 2 জন অ্যাটর্নি জেনারেল, 46 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করে থাকেন। প্রস্তাবিত বাজেট সংশোধিত আকারে পাশ হওয়ার পর এ নিয়ে সমালোচনাকারীদের মুখ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে কাউকে বাদ দিয়ে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। সকালে বুয়েটের অডিটোরিয়াম কমপ্লেক্সে ছাত্রলীগের বর্ধিত সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। বাজেট যখন সংশোধিত আকারে পাশ হবে তখন বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে। তখন ঈদের পরে আন্দোলনের ইস্যু মাঠে বলা যাবে। ঈদের পরে আন্দোলন করবে না, আন্দোলনের ডাক আছে না। কোন ঈদ? রোজার ঈদ না কোরবানি? উন্নয়নের নামে সরকার রাজধানীকে দুর্যোগের নগরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সীমাহীন দুর্ভোগে নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। উন্নয়নের একটি নমুনা হচ্ছে রাজধানীর বেহাল রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই গোটা ঢাকা শহর যান চলাচল নিশ্চল ও নিস্তব্ধ হয়ে পড়ে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই পবিত্র রমজান মাসে এক অমানবিক দুঃসহ পরিস্থিতির মধ্যে বাস করছে ঢাকাবাসী। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আকাশ ছোঁয়া মূল্য, অন্যদিকে আওয়ামী লীগের উন্নয়নের রোশনায়ে ঢাকা শহর এখন প্রকৃতপক্ষেই আরবান ডিজাস্টার। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযানে 90 জেএমবির 3 সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া 4 শিশু সহ 9 জন আত্মসমর্পণ করেছে। গত রাতে ওই বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় 90 জেএমবির 3 সদস্য ইব্রাহিম, ইসরাফিল ও রবিউলকে আটক করা হয়। বাড়ি থেকে 2টি সুইসাইড ভেস্ট, 5 রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। ভোরে বাড়ির ভেতরে থাকা 4 শিশু সহ 9 জন আত্মসমর্পণ করে।
পুলিশ জানিয়েছে, বাড়িটিতে বর্তমানে আর কেউ না থাকলেও বিভিন্ন বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র থাকতে পারে। এজন্য ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আবার অভিযান চালানো হবে। জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর কারণে দেশের একজন বিশিষ্ট আলেমকে হত্যার পরিকল্পনা করেছিল নব্য জেএমবি। রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে নব্য জেএমবির 6 সংগঠক ও কর্মীকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি জানান, হলি আর্টিজান হামলার 1 বছর পূর্তির কথা মাথায় রেখে বড় ধরনের নাশকতায় প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটি। এই 6 জনকে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ইফতারের পর রাজধানীর নিউ মার্কেট এলাকায় নব্য জেএমবির 10-11 জন সদস্য বৈঠকে মিলিত হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেফতার করা সম্ভব হলেও পালিয়ে যায় বাকিরা। ইসলামের নামে জঙ্গি কার্যক্রমের বিরোধিতাকারী একজন আলেমকে হত্যার উদ্দেশ্যে আটককৃতরা মিলিত হয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। নব্য জেএমবির বর্তমান আমির আয়ুব বাচ্চু ওরফে লালভাই ওরফে মাখনদার নির্দেশ এবং সাদি ওরফে আবু জান্দাল এই কাজে তাদের অস্ত্র দিয়ে সহায়তা করছে। বাংলাদেশের একজন বিশিষ্ট উলেমাকে হত্যার উদ্দেশ্যে তার বাড়ি রেকি করে এবং এদের সাথে তাকে হত্যা করা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করছিল। কৌশলগত কারণে বা আতঙ্ক ছড়াবে সেই কারণে আমরা নামটা প্রকাশ করছি না, তবে তিনি একজন শীর্ষ পর্যায়ের একজন বিশিষ্ট আলেম। কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলেন, রমজান মাসে বড় ধরনের নাশকতা চালানোর জন্য আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলো ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন জঙ্গি সংগঠনকে আহ্বান জানিয়েছে। সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়েও আলোচনা করছিল গ্রেফতারকৃতরা। গত বছর রমজানের ভিতরে হলি আর্টিজানের যে ভয়াবহ হামলা সেটি সংঘটিত হয়েছিল, তো সেইটার বর্ষপূর্তি করার উদ্দেশ্যেই এবং পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন রমজানের এই পবিত্র মাসে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য যে বিভিন্ন অনলাইন এবং বিভিন্ন মিডিয়াতে নির্দেশ দিয়েছে, তো সেটি বাস্তবায়ন কিভাবে করা যায় সেটি নিয়েই মূলত এরা আলোচনায় বসেছিল। দেশে আইএস কিংবা আল কায়দার অস্তিত্ব নেই বলে আবারও দাবি করে পুলিশ কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান ও তৎপরতার কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণেই আছে। এরা শীর্ষ পর্যায়ের খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন দিতে কাতারকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। অভিযোগ দোহার, উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতি পরিবর্তনের আহ্বান। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কথিত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান হাওলাদারের বিরুদ্ধে। শুধু যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ নয়, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ দেয়া সহ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত ঘর, ভাতা ও ঋণ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে মান্নান হাওলাদারের দাবি, পূর্বশত্রুতার জেরে তার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে। এস এম সিফাতের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। ১৯৭১ সালের 18ই আগস্ট রাজাকারদের সহায়তায় পাক সেনারা হামলা চালায় বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামে। ঘরবাড়ি লুট, অগ্নিসংযোগ সহ 3 জনকে ধরে আনা হয় তালুকের চরদোয়ানি খেয়াঘাটে। সেখানে গুলি করে হত্যা করা হয় তাদের। আর এ ঘটনায় পাক সেনাদের সহায়তা করেছেন বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মান্নান হাওলাদার। এমন অভিযোগ নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীর। মনোয়ার মিস্ত্রি, কর্ণধার মিস্ত্রি এবং মতিউর রহমান 3 জনের আনার পরে এইখানে বসিয়া গুলি গেছে। মান্নানের সহযোগিতায় ওরা জায়গা ধরে নিয়ে জায়গা মারছে। পাক বাহিনীর সহযোগিতা করছে, তারা ধরে চিহ্নিত করে দিয়েছে এদের। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা কমান্ডার হয়ে যান মান্নান হাওলাদার। তবে সবশেষ মুক্তিযোদ্ধা বাছাইতে ধরা পড়ে যান তিনি। বাছাই কমিটির 4 জনই তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি পরিবার সহ রাজাকার হিসেবে উল্লেখ করেছেন তারা। মুক্তিযোদ্ধা ঋণ, ভাতা ও সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের দেয়া বাড়ি থেকে নানা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ তার বিরুদ্ধে। 2 লাখ টাকার লোন উঠাইছি, তাতে 25,000 টাকা রাখছে মন্নান কমান্ডার। বেতন হওয়ার পর মন্নান সাহেব মনে করেন 1 বছর আমার চেক আটকাই রেখা, সে অর্ধেক টাকা আমার দিত, অর্ধেক মন্নান সাহেব রাখতো। মুক্তিযোদ্ধার যত কাগজ হতো সব দিয়ে দিছে। হেরা দেখে আমার ঘরটা আমার নামে পাঠাইছে ঘর। এই ঘরে 1 লক্ষ টাকা খাইছে।
তবে মান্নান হাওলাদারের দাবি, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই মানবতা অপরাধের যে দরখাস্ত লাগছে আমি একটা শব্দ যদি সত্য হয় তার যত প্রকার সহযোগী মানে শাস্তি আমি নিতে বাধ্য। আমি বারবার নির্বাচিত কমান্ডার, আমি যদি এত খারাপই হইতাম তাহলে আমি তো নির্বাচিত হইতে পারতাম না। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগ কেউ যদি করে তাহলে অবশ্যই আমরা তদন্ত করে এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাকে আমরা অবহিত করব। মান্নান হাওলাদারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। যে বয়সে হাতে থাকবে বই আর খেলনা, সে বয়সেই নামমাত্র মজুরিতে উদয়াস্ত পরিশ্রমে বিবর্ণ হচ্ছে অনেক শিশুর ভবিষ্যৎ। শিশুদের জন্য আইনসহ সরকারের নানা পদক্ষেপ থাকলেও দারিদ্র্যের কারণে অনেকেই বঞ্চিত এসব সুযোগ সুবিধা থেকে। তাদের নিরাপদ আগামী গড়তে না পারলে ভয়াবহ পরিণতির আশঙ্কা শিশু অধিকার ফাউন্ডেশনের। আশরাফুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। মনে করলে আমার খুব খারাপ লাগে, কান্নাকাটি করি, চুপচাপ। দেশের কাছে অনেক ইচ্ছে করে বাবা মার সাথে থাকতে। রাব্বি 12 বছরেই সংসারের বোঝা মাথায় নিয়ে সকাল সন্ধ্যা বিরামহীন কাজ করে যাওয়া ছোট্ট এক শিশু। নরম হাতের আঘাতে লোহা থেকে ছোটে আগুনের ফুলকি। এ যেন আশৈশব ও লালিত স্বপ্ন থেকে আরো দূরে চলে যাওয়া। 14 বছরের সাকিব কঠোর পরিশ্রম করে সংসারের চাকা সচল রাখছে নামমাত্র মজুরিতে। বাপের পা ভাঙ্গা জানার পর আমার এই লাইনে যোগ দিতে হয়েছে। এই লাইনে গিয়ে আমার সংসারও চলে। আকাশ ছোঁয়ার স্বপ্ন না থাকলেও খেলাধুলা আর পড়াশোনা না করতে পারার আক্ষেপে ম্লান খরমাক্ত মুখগুলো। ঘর ভাড়া কামে রাখছি। দেশে আমার আব্বু রেন আছে, ঢাকায় যে রেন ভাঙতে তখন 5-এ। আমি যদি করতাম আমিও 5-এ উঠতাম। টাকার লেগে পড়াশোনা করতে পারি না, কাজ শিখতে আছি। মাসে কোনো টাকা দেয় না? না, মাসে কোনো টাকা দেয় না। 3000 টাকা দেয় খাওয়ানোর, আর প্রত্যেক সপ্তাহে 300 করে টাকা দেয়। বিবিএস প্রকাশিত জাতীয় শিশু শ্রম জরিপে দেখা যায়, দেশের শ্রমের সঙ্গে জড়িত প্রায় 17 লাখ শিশু, যাদের 12 লাখই ঝুঁকিপূর্ণ। সরকার 38টি খাতকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। শ্রম আইন অনুযায়ী এসব খাতে 18 বছরের কম বয়সী শিশুদের কাজে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2025 সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম বন্ধের নির্দেশনাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বার্থেই শিশুদের বর্তমান নিরাপদ এবং ভবিষ্যৎ আলোকিত করার নিশ্চয়তা দিতে হবে সরকারকে। পূরণ করতে হবে শিক্ষা, চিকিৎসা সহ তাদের মৌলিক অধিকারগুলো। আমরা যদি বর্তমানটাকে অস্বীকার করি আর ইনভেস্ট না করি, তাদের ব্যাপারে যদি আমরা প্রপার টেক কেয়ার না করি, তাহলে ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এটা সুনিশ্চিত। আমরা রিটার্ন পাবো না তাদের কাছ থেকে। একটা অশিক্ষিত জাতি, অসুস্থ জাতি, দুর্বল জাতি আমাদের সামনে অপেক্ষা করবে। ঝুঁকিপূর্ণ শ্রম ও শিশু নির্যাতন নিরসনে সচেতনতামূলক ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। শিশুদেরকে আমরা দারিদ্রতা বিমোচন যদি করতে পারি এবং তাদের যদি মানসিকতা পরিবর্তন করতে পারি, তাহলেই অনেক অংশে আমরা এটাকে রোধ করতে পারবো। সময়ের আবর্তে প্রতি বছরই আসে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। উচ্চারিত হয় শ্রমিক অধিকার রক্ষার আওয়াজ, কিন্তু দিবস শেষেই আবার যেন সেই পুরনো গল্প। তাই এবারের চাওয়া, বন্ধ হবে শিশু শ্রম, উজ্জ্বল হবে শিশুর ভবিষ্যৎ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দিনভর টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর ঈদ কেনাকাটায়। প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় বের হতে না পারায় প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে মার্কেটগুলো। ক্রেতা না থাকায় অলস সময় কাটাতে দেখা গেছে বিক্রেতাদের। তারা জানালেন, ঈদের কেনাকাটা সবে জমে উঠতে শুরু করেছিল। এর মধ্যে বৈরী আবহাওয়ায় বেচা বিক্রি একেবারে কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা। এছাড়া দিনভর বন্ধ ছিল ফুটপাত বা খোলা আকাশের নিচে গড়ে ওঠা ছোট বড় দোকানের বেচা কেনা। আবহাওয়া ভালো হলে বেচা বিক্রি পুরো দমে শুরু হবে বলে আশা করছেন তারা। বৃষ্টির জন্য আসলে কাস্টমার মার্কেট ফাঁকা, কাস্টমার নেই, সকাল থেকেই বসা। বৃষ্টির জন্য বেচা কেনাটা খুবই খারাপ, তুলনামূলকভাবে অনেকই খারাপ। বৃষ্টির জন্য আমাদের একটু ক্ষতি হয়েছে। আমাদের যেরকম আশা ছিল, আশানুরূপ আমাদের বিক্রিটা হয় না।
দেশের বাইরের খবর 2013 সালে যুক্তরাষ্ট্রের অনুরোধেই দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টার অভিযোগ, উগ্রবাদী ওই গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং কয়েকটি আরব দেশ কাতারের ওপর চাপ প্রয়োগ করেছিল। এদিকে চলমান সংকটের কারণে অর্থনৈতিকভাবে কাতার ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর ওপরও পড়বে বলে মনে করেন দেশটির অর্থমন্ত্রী। কাতারের সঙ্গে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক টানাপোড়েনের 8 দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিল হবারই লক্ষণ দেখা যাচ্ছে। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসবাদ দমন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মুস্তাক আল কাতানি জানান, উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতির কাছে কাতার কখনোই মাথা নত করবে না। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে সৌদি আরব সহ কয়েকটি দেশ যে পদক্ষেপ নিয়েছে তার আসল উদ্দেশ্য কাতারকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে সরে এসে তাদের লেজুর বৃত্তিতে বাধ্য করা। চলমান সংকটে কাতার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রতিপক্ষ দেশগুলো একই রকম আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদি। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমাদি বলেন, দেশের নাগরিকদের সকল সুবিধা অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কাতার। কাতার বাণিজ্যের জন্য খুবই উপযুক্ত একটি দেশ। আমরা অর্থনৈতিকভাবে অঞ্চলে অন্য দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে আছি। অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বর্তমানের চেয়ে 250% বাড়ানোর লক্ষ্যে আমরা বিনিয়োগ শুরু করেছি। সৌদি আরব সহ কয়েকটি দেশ কাতারের রপ্তানি বন্ধ করে দেয়। ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি শুরু করেছে দোহা। খাদ্য সংকট সমাধানে এরই মধ্যে 5টি বিমানে করে সেখানে খাবার পাঠিয়েছে ইরান। আমরা আজারবাইজান, উজবেকিস্তান এবং ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু করেছি। আগামী সপ্তাহে আরো কয়েকটি দেশ থেকে খাবার সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে। এদিকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সম্পর্ক ছিন্নকারী আরব দেশগুলোর সাথে আলোচনায় কাতার রাজি বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কুয়েত। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে এজবাস্টনের ভেন্যু। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এখানেই 341 রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তাই এখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় খুব একটা অসুবিধায় পড়তে হবে না বলে মনে করেন টাইগার পেসার শফিউল ইসলাম। এই ভেন্যুতে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, যা মানে পাকিস্তানের সাথে খুব ভালো হয়েছে। তো আমরা ওই তো বললাম মানে সব মাটি তো একই টাইপের, সিমিলার ওয়েদার একই। তো আমরা যেভাবে ক্রিকেট খেলে আসছি ওইভাবে যদি ক্রিকেট খেলে আসতে হয় তাহলে ভালো কিছু হয়। প্রেশার নাই না বললেও না, আবার আছে যেহেতু ভালো করতেছি, ভালো সবার প্রত্যাশা যে ভালো কিছু করা। তো যদি সেমিফাইনাল ভালো কিছু করে ফাইনাল খেলতে পারি আরো ভালো লাগবে। অবশ্যই ইন্ডিয়া অনেক ভালো টিম, তো আমরা যদি আমাদের 100% দিতে পারি অবশ্যই চান্স থাকবে। সন্ধ্যার সময় এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশ জুড়ে ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণ। কক্সবাজার ও পতেঙ্গার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। 3 নম্বর সতর্কতা। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা। ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। স্টেশনে রাতভর অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত যাত্রীরা। বৃষ্টি উপেক্ষা করেই বাসের টিকিট পেতে কাউন্টারে ভিড়। দিনভর বৃষ্টিতে রাজধানীতে ঈদের কেনাকাটায় ভাটা। মার্কেটগুলোতে ক্রেতা সমাগম কম, হতাশ বিক্রেতারা। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা থেকে 3 জঙ্গি আটক। নারী ও শিশুসহ 9 জনের আত্মসমর্পণ। সুইসাইড ভেস্ট, পিস্তল ও গুলি উদ্ধার। ঢাকায় 690 জেএমবি সদস্য গ্রেফতার। এবং বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। 4 লাখ টন আছে পাইপলাইনে। প্রয়োজনে আরও আমদানি, জানালেন খাদ্যমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।